প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা নবম শ্রেণীর জীবনবিজ্ঞানের যে টপিক্সটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অনাক্রম্যতাজনিত সাড়া বা ইমিউনো রেসপন্স। এর আগের ক্লাসে আমরা কিছুটা নিয়ে আলোচনা করেছি এই চ্যাপ্টারের। তো আজকে আমরা প্রথমেই জানব যে ইমিউনো রেসপন্স কাকে বলে। আমাদেরকে এটা জানতে হবে ফার্স্টে অনাক্রম্যতাজনিত সাড়া বা ইমিউনো রেসপন্স জিনিসটা কী। তো কোনো রোগ জীবাণু, ভাইরাস বা বিষাক্ত পদার্থ বা বিজাতীয় কোনো বস্তু দেহের মধ্যে প্রবেশ করলে আমাদের ইমিউন তন্ত্র ওই রোগ জীবাণু, ভাইরাস কিংবা বিষাক্ত পদার্থকে নিষ্ক্রিয় বা ধ্বংস করার জন্য যে প্রতিরক্ষামূলক সাড়া জাগায় তাকেই বলা হচ্ছে অনাক্রম্যজনিত সাড়া বা ইমিউনো রেসপন্স। তাহলে আমাদের যে অনাক্রম্য তন্ত্র আছে সেটা আমাদের দেহে প্রবেশকারী যে রোগ জীবাণু, ভাইরাস বা অন্য যে বিজাতীয় বস্তু সেটার বিরুদ্ধে যে প্রতিরক্ষামূলক সাড়া জাগায় সেটাকেই বলা হচ্ছে ইমিউনো রেসপন্স। তাহলে ইমিউনো রেসপন্স দুই প্রকারের অনাক্রম্যতা, একটা হচ্ছে সহজাত অনাক্রম্যতা আর একটা হচ্ছে অর্জিত অনাক্রম্যতা। সহজাত অনাক্রম্যতা কাকে বলা হচ্ছে একটু ভালো করে খেয়াল করো না। সহজাত অনাক্রম্যতা বলা হচ্ছে যেসব অনাক্রম্যতা জন্মগত তাকে সহজাত অনাক্রম্যতা বলছে। অর্থাৎ বাইরে থেকে রোগ জীবাণু প্রবেশ করতে গেলে তার বিরুদ্ধে যে জন্মগত ও অনির্দিষ্ট প্রতিরোধ ব্যবস্থা কাজ করে, জন্মগত এবং অনির্দিষ্ট প্রতিরোধ ব্যবস্থা কাজ করে তাকে সহজাত অনাক্রম্যতা বলা হচ্ছে। এটি দেহের সাধারণ এবং স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা, যেমন আমাদের দেহত্বক, ঠিক আছে, এবং লাইসোজোম, সিবাম ইত্যাদি রাসায়নিক বাধারূপে কাজ করে। আমাদের দেহত্বক ভৌত বাধারূপে কাজ করবে, লাইসোজোম, সিবাম ইত্যাদি রাসায়নিক বাধারূপে কাজ করবে। এটা হচ্ছে সহজাত অনাক্রম্যতা। অর্জিত এই প্রকার অনাক্রম্যতা সাধারণত রোগ জীবাণুর প্রভাবে সৃষ্টি হয়। এটা দুই প্রকারের। বাইরে থেকে কোনো জীবাণু সংক্রমণের ফলে ভ্যাকসিন রূপে অ্যান্টিজেন প্রবেশ করে অথবা কৃত্রিম অ্যান্টিবডি প্রবেশ করলে দেহে যে নির্দিষ্ট প্রতিরোধ ব্যবস্থা গড়ে ওঠে সেটা অর্জিত অনাক্রম্যতা। যেমন টিকা প্রদানের মাধ্যমে একটা নির্দিষ্ট রোগের বিরুদ্ধে সৃষ্ট অনাক্রম্যতা। এটা আবার দুই প্রকারের, একটা হচ্ছে কোষ ভিত্তিক আর একটা হচ্ছে রস ভিত্তিক, ঠিক আছে। আমরা এখানে অবশ্যই আমাদেরকে জানতে হবে যে সহজাত অনাক্রম্যতা এবং অর্জিত অনাক্রম্যতার মধ্যে পার্থক্য কী। সহজাত অনাক্রম্যতা, ভালো করে খেয়াল করো, সহজাত অনাক্রম্যতা জন্ম থেকেই সক্রিয় হয়। আর অর্জিত অনাক্রম্যতার ক্ষেত্রে বলা হচ্ছে যে অ্যান্টিজেনের সংস্পর্শে এটি অর্জিত হয়। তারপরে নেক্সট আছে সহজাত অনাক্রম্যতাটা দেহের সাধারণ এবং স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা। অর্জিত অনাক্রম্যতাটা হচ্ছে একদম দেহের চূড়ান্ত প্রতিরোধ ব্যবস্থা। তাহলে এটা আমরা সহজাতটাকে বলতে পারি প্রাথমিক, কিন্তু অর্জিত অনাক্রম্যতাটাকে আমরা বলতে পারি চূড়ান্ত। সহজাত অনাক্রম্যতা অনির্দিষ্ট প্রকৃতির অনাক্রম্যতা, কিন্তু অর্জিত অনাক্রম্যতাটা হচ্ছে নির্দিষ্ট প্রকৃতির অনাক্রম্যতা। তাহলে সহজাতটা কি? অনির্দিষ্ট, কিন্তু অর্জিতটা হচ্ছে নির্দিষ্ট। সহজাত অনাক্রম্যতা মূলত দেহের বহিরাংশে কার্যকর, এটা দেহের বহিরাংশে কার্যকর, কিন্তু অর্জিতটা দেহের অভ্যন্তরে। তোমরা অবশ্যই সহজাত অনাক্রম্যতা এবং অর্জিত অনাক্রম্যতার যে পার্থক্য সেটা অবশ্যই পড়বে। আমি আজকে এটা তোমাদের এখানে দেওয়া নেই, সেই পার্থক্যটা আমি তোমাদেরকে দিয়ে দেব, সেটা তোমরা পড়বে। এবার দেখো, আমরা যে অর্জিত অনাক্রম্যতা যেটা পড়লাম সেটা আবার দুই প্রকারের, একটা হচ্ছে কোষ ভিত্তিক আর একটা হচ্ছে রস ভিত্তিক অনাক্রম্যতা। তো এই ধরনের কোষ ভিত্তিক অনাক্রম্যতা কাকে বলা হচ্ছে আর রস ভিত্তিক অনাক্রম্যতাই বা কাকে বলছে এটা আমাদেরকে আগে জানতে হবে। তো কোষ ভিত্তিক অনাক্রম্যতাটা যেটা বলছে যে অর্জিত অনাক্রম্যতা ব্যবস্থার অন্তর্গত যে ব্যবস্থায় বি লিম্ফোসাইট
অর্জিত অনাক্রম্যতার মধ্যে আমরা যে কোষভিত্তিক অনাক্রম্যতাটা যেটা বলছি, যে দেহের অনাক্রম্যতন্ত্রের সঙ্গে যুক্ত বিভিন্ন কোষের মাধ্যমে যে অনাক্রম্যতাটা গড়ে উঠবে সেটাকে বলা হচ্ছে কোষভিত্তিক অনাক্রম্যতা বা সেল মেডিয়েটেড ইমিউনিটি। আর রসভিত্তিকটা এখানে নিচে দেওয়া আছে, দেখো, যে বি লিম্ফোসাইট কোষের সক্রিয়করণের মাধ্যমে রক্ত, লসিকা ইত্যাদি দেহরস বা হিউমারে অ্যান্টিবডি নিঃসরণ দ্বারা এটা সংগঠিত হয়। বোঝা গেল? তাহলে রসভিত্তিক এবং কোষভিত্তিক যে অনাক্রম্যতা সেটার সংজ্ঞাটা অবশ্যই জানতে হবে, এবং এটা কিভাবে সংগঠিত হয় সেটা এখানে কিন্তু দেওয়া আছে, ছকের আকারে দেওয়া আছে, আবার তোমাদের বইয়ে এখানে লেখাও আছে যে কোষভিত্তিক অনাক্রম্যতাটার বিভিন্ন ধাপ, যে টি লিম্ফোসাইটের অপরিণত কোষগুলি অস্থিমজ্জায় স্টেম কোষ থেকে উৎপন্ন হয়ে থাইমাস গ্রন্থিতে যায়, সেখানে পরিণত হয়। তাহলে অস্থিমজ্জায় উৎপন্ন হয়ে থাইমাস গ্রন্থিতে কিন্তু এটা বৃদ্ধি লাভ করছে, স্টেম কোষ থেকে উৎপন্ন হয়ে থাইমাস গ্রন্থিতে পরিণত লাভ করছে। সক্রিয় টি লিম্ফোসাইট লসিকা গ্রন্থিতে আশ্রয় নেই। এবার কি করলো? দেহে প্রবিষ্ট জীবাণুকে ম্যাক্রোফাজগুলিকে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় গ্রাস করে নেয়। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কি করলো? গ্রাস করে নিল। এই টি সেল 4 প্রকারের হয়, এটা মনে রাখবে একটু। এই টি সেলটা 4 প্রকারের। টি সেলটা 4 প্রকারের কি কি? একটা হচ্ছে সাইটোটক্সিক টি সেল, একটা হচ্ছে সাইটোটক্সিক টি সেল, একটা হচ্ছে হেল্পার টি সেল, একটা সাপ্রেসর টি সেল, একটা মেমোরি টি সেল। এগুলো মনে রাখবে, সবগুলো এখানে আছে। হেল্পার টি সেল, সাইটোটক্সিক টি সেল, মেমোরি টি সেল এবং সাপ্রেসর টি সেল। ইমিউনো রেসপন্স সৃষ্টি হয় বি কোষ এবং টি কোষের সহক্রিয়ায়। টি সেল বি সেল কোঅপারেশন যেটাকে বলা হচ্ছে, এটি দুভাবে কাজ করে। একটা হচ্ছে প্রাথমিক ইমিউনো রেসপন্স, আর একটা হচ্ছে গৌণ ইমিউনো রেসপন্স। তো তোমাদের বইয়ে যেটা যেভাবে আছে সেটা দেখো একটু, যে কী করলো? ম্যাক্রোফাজগুলো ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় গ্রাস করে নিল জীবাণুকে। এরপর হেল্পার টি সেল কোষের কাছে অ্যান্টিজেনকে উপস্থাপন করে। এরপর এরা হেল্পার টি সেলের কাছে অ্যান্টিজেনটাকে উপস্থাপন করলো। টিএইচ অর্থাৎ হেল্পার টি কী করলো? লিম্ফোসাইট ম্যাক্রোফাজযুক্ত অ্যান্টিজেনকে গ্রহণ করলো এবং লিম্ফোকাইন নিঃসৃত করলো, যা টি কোষের সক্রিয়করণে সাহায্য করে। টি কোষটাকে সক্রিয়করণ করে দিল। টি হেল্পার কোষের সক্রিয়করণের পর তা দ্রুত বিভাজিত হয় এবং টি কোষের সংখ্যা বৃদ্ধি করে। টি কোষের সংখ্যাটা বৃদ্ধি হয়ে গেল, উৎপন্ন অপত্য টি কোষগুলি বিভেদিত হয়ে বিভিন্ন ধরনের টি লিম্ফোসাইট কোষ সৃষ্টি করলো। আমরা যে টি লিম্ফোসাইট কোষগুলোর কথা বলছিলাম, সাইটোটক্সিক টি সেল বা কিলার, যা জীবাণুটাকে ধ্বংস করলো। মেমোরি টি সেল, যা পুনরায় এই ধরনের জীবাণু দ্বারা রোগ আক্রান্ত হলে তাকে সাড়া প্রদান করবে। হেল্পার এবং সাপ্রেসর টি সেল, ঠিক আছে? হেল্পার টি সেল, সাপ্রেসর টি সেল, এগুলো কিন্তু এই টোটাল যে কোষভিত্তিক যে অনাক্রম্যতা সেটাতে কিন্তু সাহায্য করলো। এখানে যদি আমরা ছকের আকারে দেখি তাহলে এখানে দেখতে পাবে দেহে প্রবিষ্টকারী অ্যান্টিজেন, অনাক্রম্যতন্ত্রে ম্যাক্রোফাজ কোষগুলি অ্যান্টিজেনকে গ্রাস করলো এবং নিজেদের মধ্যে অ্যান্টিজেনকে প্রকাশ করলো। হেল্পার টি কোষ নামক কোষসমূহকে সক্রিয় করলো। এই হেল্পার টি কোষ বিভাজিত হলো এবং উৎপন্ন করলো অপত্য টি কোষ, টিএইচ, টিসি, টিএস এবং মেমোরি টি। এবার এগুলো কি করছে? সাইটোটক্সিক টি সেল বা টি কোষ কিলার সেল জীবাণুদেরকে কি করলো? ধ্বংস করলো। ঠিক আছে? হেল্পারটা কি করলো? সাহায্য করলো ওটাকে। তারপরে মেমোরি টি সেল যেটা ছিল সেটা আবার মনে রাখলো, এবং যে আর কি সাপ্রেসার টি সেলটা থাকে সেটা কিন্তু একটু পরে ওটা জানবে, যে ওটা যে অ্যান্টিবডি, অতিরিক্ত হারে অ্যান্টিবডিটাকে ক্ষরণে ওটাকে আর কি বাধা দেবে। ঠিক আছে? অ্যান্টিবডির অধিক উৎপাদনের বিরুদ্ধে সুরক্ষা প্রদানকারী যে কোষটা সেটা কিন্তু সাপ্রেসার টি সেল। আমরা রসভিত্তিক অনাক্রম্যতাটা যদি দেখি তাহলে রসভিত্তিক অনাক্রম্যতায় মূলত আমাদের বি কোষটা সাহায্য করছে। দেহে প্রবিষ্টকারী অ্যান্টিজেন বি কোষ, হেল্পার টি কোষ এবং টিএইচ বি কোষকে সক্রিয় করলো, এটা রসভিত্তিকে।
সক্রিয় বিকোষ প্লাজমা কোষ এই মেমোরি কোষ দুটো কোষ ক্ষরণ করলো। একটা হচ্ছে প্লাজমা বিকোষ, মেমোরি বিকোষ। প্লাজমা বিকোষ কী করলো? অ্যান্টিবডি তৈরি করলো। আর মেমোরি বিকোষ গৌণ ইমিউনো রেসপন্সে সাহায্য করলো। এই প্লাজমা কোষ যে অ্যান্টিবডিটা উৎপন্ন করলো সেটা অ্যান্টিবডি অ্যান্টিজেনের সঙ্গে কী করলো? বিক্রিয়া করলো। ঠিক আছে, তাহলে আমরা রসভিত্তিক অনাক্রম্যতা এবং কোষভিত্তিক অনাক্রম্যতাটার যে চিত্র সেটা আমরা তোমাদেরকে দিয়ে দেব, তোমরা দেখবে খুব সহজভাবে ওখানে লেখা আছে। তাহলে এখান থেকে আমাদেরকে বি লিম্ফোসাইট এবং টি লিম্ফোসাইটের যে পার্থক্য আছে সেটা পড়তে হবে। তারপরে রসভিত্তিক অনাক্রম্যতা কোষভিত্তিক অনাক্রম্যতাটার যে পার্থক্য সেটা পড়বে। এই কোশ্চেনগুলো কিন্তু এখান থেকে খুব গুরুত্বপূর্ণ।